তোমাদেরকে একটা দারুণ অ্যানিমেশন দেখাই, খেয়াল করে দেখো। আমাদের এখানে একটা নির্দিষ্ট বস্তু খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে নিচের দিকে কোনো একটা হেলানো তলের উপর বসে থাকার পর। তার মানে আমরা এখানে ভূমির সাপেক্ষে এমনভাবে একটা হেলানো তলকে রেখেছি বা তৈরি করেছি যেটা বাঁকা অবস্থায় আছে এবং যার উপর কোনো একটা বস্তু রাখলে সে পড়ে যাচ্ছে। এখন আমরা এই বস্তুর উপর কিন্তু কোনো প্রকার কোনো বল প্রয়োগ করিনি। দ্যাট মিনস তুমি হাত দিয়ে বস্তুটাকে ঠেলাও দাও নেই বা বস্তুটাকে নিচের দিকে টানও দাও নেই। তাহলে বস্তুটা কেন পড়ে যাচ্ছে? তো এই সমস্ত অ্যান্সারগুলো আমরা খুঁজবো এখন। তার মানে আমাদের এখন যে টপিকটা আছে সেটা হচ্ছে মসৃণ হেলানো তলের গতি। তো আমরা এমন একটা হেলানো তল নিব যেটা ভূমির সাপেক্ষে নির্দিষ্ট কোণ করে থাকবে এবং ওই তলটাকে হতে হবে মসৃণ। আর তোমরা জানো কোনো একটা তল যখন মসৃণ হয় তখন তার মধ্যে কিন্তু কোনো ঘর্ষণ বল কাজ করে না। তাই যদি হয় তাহলে আমরা একটা বেসিক ছবি দেখি কোনো একটা হেলানো তলের। তো এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা ত্রিভুজ আকৃতির হেলানো তল রয়েছে যেটা ভূমির সাপেক্ষে থিতা পরিমাণ কোণ করে আছে এবং এই হেলানো তলের উপর আমরা এম ভরের কোনো একটা বস্তুকে দেখতে পাচ্ছি। তো যখন বস্তুটা আমাদের এখানে বসে থাকবে অবশ্যই বস্তুর উপর কিছু বল কাজ করবে, তাই না? তো যখন আমরা বস্তুটা দেখতে পাচ্ছি এখানে বসে আছে, বস্তু বরাবর নিচের দিকে একটা বল কাজ করে, যে বলটাকে তোমরা সবাই চেনো, সেটা হচ্ছে বস্তুর ওজন বল। তাহলে ওজন বলটাকে আমরা সবসময় নিচের দিকে কাজ করাই বা সরাসরি আমরা পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করাই। এখন বস্তুটা যে সারফেস বা যেই তলের উপর বসে আছে সেটাকে হেলানো তল। তার মানে হেলানো তলের মধ্যে কি নেই? কোনো ঘর্ষণ নাই বা ফ্রিকশন নাই। আমি একটু তোমাদেরকে দেখাই হেলানো তলটা কোন জায়গায় আছে। এই যে বস্তুটা আর হচ্ছে আমাদের এই হেলানো তলটা যে জায়গায় আমাদের সংস্পর্শভাবে রয়েছে সেই জায়গাটা হচ্ছে আমাদের এখানে হেলানো তল। আর এই তল বরাবর আমাদের ঠিক অবিলম্ব হবে বা অবিলম্ব বরাবর হবে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে আমরা যখন কোনো একটা বস্তুকে কোনো একটা তলের উপর রাখবো, ওই তল বরাবর ঠিক উপরের দিকে বা ঠিক 90 ডিগ্রি করে যে বল কাজ করে সেটাই প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এবং এই প্রতিক্রিয়া বলটা যে শুধুমাত্র এখানে দেখানো হয় তা না, তোমরা বিভিন্ন রকম বইয়ের মধ্যে দেখবে এটাকে উপরের দিকে দেখানো হয়। বাট বেসিক্যালি আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল কিন্তু কখনো এভাবে কাজ করে না, সেটা ঠিক এই তল বরাবর উপরে কাজ করে। তারপর আমরা বইয়ের কেসগুলোকে কনসিডার করতে পারি। বই অনুসারে আমি বলতে পারি এই বলটাকে ধরে আমরা উপরে নিয়ে গেলাম। তাহলে আমরা আলটিমেটলি এখানে দুইটা বল পেলাম। এখন দেখো তো আমাদের এখানে এই যে ওজন বলটা দেখতে পাচ্ছি এটার কিন্তু দুইটা উপাংশ কাজ করবে। একটা উপাংশ হচ্ছে সরাসরি আমাদের এই বরাবর কাজ করবে, দ্যাট মিনস সেটা হচ্ছে আমাদের হেলানো তল বরাবর কাজ করবে নিচের দিকে, এবং আরেকটা উপাংশ কাজ করবে এই তল বরাবর, মানে একদম 90 ডিগ্রি বরাবর নিচের দিকে। মানে আমি যদি বলি খুব সহজভাবে, আমাদের ওজন বলের দুইটা উপাংশ একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে। তো যেই জিনিসটা আমাদের এখানে ইম্পর্ট্যান্ট জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডব্লিউটার সাথে আমাদের এই যে একটা উপাংশ দেখতে পাচ্ছ যেটা হচ্ছে একদম আমাদের হেলানো তল বরাবর নিচের দিকে কাজ করছে, সেটার একটা নির্দিষ্ট কোণ কাজ করে এবং এই কোণের মানটা হচ্ছে থিতা। দ্যাট মিনস তুমি যদি এই পয়েন্টের দিকে একটু তাকাও, আমি যদি এই পয়েন্ট বরাবর নিচের দিকে ডব্লিউ বলটাকে লিখে ফেলি, তাহলে ডব্লিউর সাথে আমাদের এই পাশের যেই বলটা আছে উপাংশ, এতটুকু অংশ আসলে থিতা হিসেবে কাজ করে। দ্যাট মিনস যে পরিমাণ কোণে আমরা কোনো একটা হেলানো তলকে রেখেছি ওই পরিমাণ কোণ আমাদের ঠিক এই জায়গাটাতে কাজ করবে। আমি একটু রেড কালার করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে থিতা যদি আমাদের এটুকু পরিমাণে কাজ করে তাহলে অবশ্যই আমরা এই উপাংশটা পাবো। তাহলে এই উপাংশটা কি করছে? সরাসরি হেলানো তল বরাবর 90 ডিগ্রি কোণে কাজ করছে এবং এই উপাংশটার তখন একটা মান আসবে যেটাকে আমরা বলতে পারি ডব্লিউ কস থিতা। তাহলে এই ডব্লিউ কস থিটা হচ্ছে কি? অবশ্যই হেলানো তল বরাবর বিপরীত দিকে কাজ করে এবং ওর 90 ডিগ্রি পরিমাণ কোণে, দ্যাট মিনস এদিক বরাবর যে বলটা কাজ করবে তার মান হবে কি? অবশ্যই ডব্লিউ সাইন থিটা। কেননা তোমরা ভেক্টরের সূত্র অনুসারে জানো কোন একটা ভেক্টরকে আমি যখন এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ভেঙে ফেলি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ভেঙে ফেলি তখন তার একটা উপাংশ যদি হয় কস থিটা আর একটা হবে কি সাইন থিটার গুণফলের সমান। তো আমাদের এখানে যেহেতু থিটাটা এইটুকু কোণের মধ্যে কাজ করে সেজন্য আমরা এটাকে ডব্লিউ কস থিটা লিখতে পারি। তাহলে আমাদের এখানে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে অনেকটা এরকম একটা ডায়াগ্রাম হবে, যেখানে অ্যাপ গ্র্যাভিটি বলতে আমাদের বোঝাচ্ছে হচ্ছে ডব্লিউকে, এফ পারপেন্ডিকুলার এটা বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের ডব্লিউ কস থিটাকে, এবং এফ প্যারালাল এটা বলতে আমাদের কাকে বোঝাচ্ছে? অবশ্যই ডব্লিউ সাইন থিটাকে বোঝাচ্ছে। এবং এখানে আমাদের এই যে কোণটা দেখতে পাচ্ছি ছোট্ট একটা কোণ মাঝখানে কাজ করে, এটা অবশ্যই থিতা হিসেবে কাজ করবে, কেননা এই থিতা পরিমাণ কোণ আমাদের এখানেও কাজ করে। তাহলে এখানে একটা বিষয় দেখো তো, কিছু বল আছে যারা পরস্পর সমান ও বিপরীতমুখী। কি কি বল? তুমি দেখতে পাচ্ছ
যখন আমরা ডব্লিউ নিয়ে কাজ করব বা বস্তুর ওজন নিয়ে কাজ করব এবং সেটাকে যখন আমি ভেঙে ফেলবো, ওই ওজনের কিন্তু আর কোনো মূল্য থাকবে না তখন। যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে ডব্লিউ পরিমাণ বলটাকে ভেঙে আমি ডব্লিউ কস থিটা তৈরি করেছি, ডব্লিউ সাইন থিটা তৈরি করেছি। তো যখন আমাদের এখানে ডব্লিউ পরিমাণ বলটা ভেঙে যাচ্ছে, তখন তুমি বলতে পারো আমাদের মাঝখানে বরাবর এই বলটা আর এখানে কাজ করবে না, আমি এটাকে কেটে দিলাম। তাহলে আমাদের এখানে এফ গ্র্যাভিটি যদি কাজ না করে, তাহলে আমি বলতে পারি আমাদের এই টোটাল বস্তুর উপর আমাদের এখন 4টা বল কাজ করছে, তাই না? অবশ্যই 4টা বল, 4টা নাকি 3টা? আই থিঙ্ক 3টা কাজ করছে। একটা হচ্ছে ডব্লিউ সাইন থিটা, একটা হচ্ছে ডব্লিউ কস থিটা, একটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল বা এন, যেটাকে আমরা এখানে এফ নর্মাল হিসেবে চিনছি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এন নামক বলটা। তাহলে এই 3টা বল যদি কাজ করে, তবে সেক্ষেত্রে আমরা কিছু সমীকরণ এখানে তৈরি করতে পারি। কি কি সমীকরণ তৈরি করতে পারি খেয়াল করে দেখো। আমাদের এখানে এন বলের যে মানটা ছিল সেটা যেদিকে কাজ করে, ডব্লিউ কস থিটা যেটা ছিল সেটা কিন্তু তার বিপরীতে কাজ করে। তার মানে এই অবস্থানে ধরে নাও আমাদের বস্তুটা এখন স্থির অবস্থায় আছে। তাহলে বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে, তাহলে অবশ্যই আমাদের এটা সমান হবে। এখন তুমি ধরে নাও বস্তুটা আমাদের এদিক বরাবর গতিশীল অবস্থা আছে, তারপরেও কিন্তু আমাদের এই শর্তটা কাজ করবে। তার মানে ডব্লিউ কস থিটা সবসময় আমাদের এখানে এন এর সমান হবে, বা প্রতিক্রিয়া বল যেটা তার বিপরীতে আমাদের ডব্লিউ কস থিটা কাজ করবে, যেটা হচ্ছে ওজন বলের একটা উপাংশ। এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের যেহেতু বস্তুটা আমি বলেছি যে এখন স্থির নেই, তার মানে বস্তুটা কি করছে, একটা নির্দিষ্ট দিকে চলছে, এবং তার চলার দিকের জন্য দায়ীকে অবশ্যই ডব্লিউ সাইন থিটা নামক বলটা। তাহলে আমাদের এই টোটাল বস্তুর উপর যেহেতু ডব্লিউ সাইন থিটা পরিমাণ বলটা এখন কাজ করছে, তাই আমি বলতে পারি আমাদের এই বস্তুর উপর লব্ধি বল অথবা নেট যে বলটা, তার মানই হচ্ছে কি আমাদের এফ সাইন থিটা। তাহলে একটা বিষয় দেখো তো, ডব্লিউ কস থিটা এবং এন এরা কিন্তু একে অপরকে কেটে দিচ্ছে, যেহেতু তারা পরস্পর বিপরীতমুখী। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে থাকে ডব্লিউ কস থিটা এবং হচ্ছে প্রতিক্রিয়া বল, এরা কিন্তু একে অপরকে কেটে দেয়, যেহেতু তারা সমান ও বিপরীতমুখী। বাট আমাদের এই বস্তুটাকে যদি সামনের দিকে বা নিচের দিকে চালিয়ে নিতে হয়, যেমন তোমরা দেখতে পেয়েছো অ্যানিমেশনে যে একটা বস্তু নিচে চলে যাচ্ছে, তাহলে এই নিচে গড়িয়ে নেওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে আমাদের এফ সাইন থিটা। এবং এটাকে আমি কি বলতে পারি, আমরা এটাকে এফ নেট বা নিট বল বলতে পারি। তো এক্ষেত্রে তুমি ভেক্টর সাইন দিতেও পারো, না দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে এখানে কথা হচ্ছে আমাদের যেহেতু বস্তুটা নিচে গড়িয়ে পড়ছে, তাহলে এই বরাবর আমাদের একটা ত্বরণ কাজ করবে, সেটা হচ্ছে এ ত্বরণ। কেননা তোমরা জানো যেখানে বলের উপস্থিতি থাকে সেখানে আমাদের ত্বরণ থাকে, আর বল যেদিকে কাজ করে ত্বরণও কি সেম একই দিকে কাজ করে। তাই যদি হয় তাহলে আমরা এফ নিটকে এভাবে লিখতে পারি, এম ইন্টু এ মানে হচ্ছে আমাদের এখানে ত্বরণ ইজ ইকুয়াল টু এফ সাইন থিটা। তো এটাকে তুমি চাইলে ভেক্টর ইউজ করতেও পারো, নাও করতে পারো। বাট মেইন কথা হচ্ছে আমাদের এখানে এম এ মানে যা, এফ সাইন থিটা মানে কি তা। তো আমি যদি ভেক্টর না ইউজ করি, তাহলে আমরা এখানে এম এ একটা বল পাবো, মানে বলের মান পাবো, যার মান হচ্ছে কি এফ সাইন থিটা হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের হেলানো অবস্থায় কোনো একটা বস্তু যদি নিচে পড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে নিউটনের গতির দ্বিতীয় সূত্র কীভাবে কাজ করবে সেটা। দ্যাট মিনস নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে এই টোটাল বস্তুর উপর যেই নিট বলটা কাজ করছে, সেটি হচ্ছে কি আমাদের ওজন বলের একটা উপাংশ। এখন দেখো আমি এখানে এফ এর মানটা দিলাম, তাই না? তাহলে আমি এখানে এফটাকে না দিয়ে খেয়াল করে দেখো আমি এফটা কেন দিয়েছিলাম, কারণ আমাদের এখানে অ্যাপ গ্রেভিটি ছিল। আসলে এটা কিন্তু এফ না, এটা কিন্তু ডব্লিউ। খেয়াল করে দেখো আমাদের কিন্তু এটা ওজন বল। তা আমাদের মতে এখানে ডব্লিউ দেওয়াটাই ভালো, এবং কেউ কেউ যদি এফও দিতে চাও তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো আলটিমেটলি এম এর মান যা হবে, আমাদের ডব্লিউ সাইন থিটার মানও কি তাই হবে। তাই তুমি যদি কোনো একটা বস্তুকে হেলানো তলে রাখো এবং ওই বস্তুটা যদি নিচের দিকে গড়িয়ে পড়া শুরু করে, তাহলে মনে রাখবে ওই গড়িয়ে পড়ার জন্য দায়ী হচ্ছে কি ওজন বলের একটা উপাংশ, যেটাকে আমরা ডব্লিউ সাইন থিটা বলে থাকি। এবং আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, কোনো কোনো বইতে কিন্তু এটাকে এফ নামে বলা হয়। দ্যাট মিনস ওজন বলটাকে এফ নামে বলা হয়, তখন এটাকে আমরা এফ কস থিটা বলতে পারি, এবং আমাদের ওই বলের উপাংশটাকে আমরা এফ সাইন থিটা বলতে পারি। দ্যাট মিনস এটাকে আমরা এফ সাইন থিটা বলতে পারি। তো আমি ওই বই অনুসারে এখানে এফ সাইন থিটা লিখেছিলাম অথবা এফ কস থিটা লিখেছিলাম, বাট তোমরা এটাকে ডব্লিউ হিসেবে লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তো এবার আমি তোমাদেরকে আবারও সেম অ্যানিমেশনটা দেখাচ্ছি, খেয়াল করে দেখো। এটা কিন্তু আমরা ফ্রি বডি ডায়াগ্রামে দেখেছিলাম এই অ্যানিমেশনটা। তো কোনো একটা বস্তুকে যখন আমি একটা নির্দিষ্ট হেলানো তলে নিয়ে যাই, তখন তুমি দেখতে পাচ্ছ হেলানো তলের যে কোণটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দ্যাট মিনস থিতার মানটা আস্তে আস্তে বাড়ছে। থিতা যখন আস্তে আস্তে বাড়বে, তুমি খেয়াল করে দেখো আমাদের এখানে যে প্যারালাল ফোর্সটা ছিল, দ্যাট মিনস ডব্লিউ সাইন থিতা যেটা ছিল, তার মানটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তুমি এই অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছ। এবং আমাদের এখানে ওজন বল যেটা, সেটা কিন্তু সবসময় সেম থাকবে। দ্যাট মিনস আমাদের এখানে ডব্লিউ বা ওয়েট যেটা, এটার বলটা সেম থাকবে সবসময়, যেটা নিচ বরাবর কাজ করবে। এবং ডব্লিউ এর ঠিক বিপরীতে, দ্যাট মিনস হেলানো তলের বিপরীতে যেই প্রতিক্রিয়া বলটা ছিল, দ্যাট মিনস এন, এর মানটা কিন্তু বাড়তে পারে বা কমতে পারে। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে থিতার মান যখন অনেক ছোট, তখন আমাদের কিন্তু এই যে
ডব্লিউ সাইন থিতা সেটাও কি ছোটো ছিল, কেননা তুমি জানো থিতা যখন ছোট হয় তখন সাইন থিতা কি টোটালটা ছোট হয়, তাহলে আলটিমেটলি আমাদের ডব্লিউ সাইন থিতাও কি ছোট হবে। বাট তুমি যখনই দেখতে পাচ্ছ থিতার মানটা আস্তে আস্তে বড় হচ্ছে, দ্যাট মিনস আমাদের এখানে থিতাটা ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরছে, তখন কিন্তু আমাদের এখানে প্যারালাল ফোর্স বা ডব্লিউ সাইন থিতাটাও বড় হচ্ছে, যার জন্য আমাদের বস্তুটা নিচে পড়ে যেতে পারে। এবং একই সাথে আমাদের এখানে এনের যে মানটা সেটাও কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি না যে আমাদের এখানে এনের যে মানটা, দ্যাট মিনস প্রতিক্রিয়া বলের যে মানটা, আমি একটু ভিন্ন কালারে লিখি, আমাদের এখানে প্রতিক্রিয়া বলের মানটা সরাসরি থিতার ব্যস্তানুপাতিক। তার মানে আমরা যদি থিতার মান বাড়াই তাহলে এখানে প্রতিক্রিয়া বলের মান কমবে, আর যদি আনত কোণের মান কমাই তাহলে এনের মানটা বাড়বে। তো এখানে থিতার পরিচয় হচ্ছে সেটা আনত কোণ, দ্যাট মিনস কতটুকু কোণে কোনো একটা হেলানো তল ভূমির সাপেক্ষে রয়েছে সেটাই হচ্ছে আমাদের থিতা। বিপরীতভাবে আমি যদি বলি আমাদের এখানে ডব্লিউ সাইন থিতা মানে হচ্ছে কি ওজন বলের একটা উপাংশ, তার মানে অবশ্যই ডব্লিউ সাইন থিতা যেটা এটার মান বাড়ে থিতার মান বাড়ার সাথে সাথে, কেননা থিতা বাড়লে সাইন থিতা বাড়ে, এই জন্য বাড়ে। তো এটা আমরা এখানে সমানুপাতিক বলতে পারি। কিন্তু আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ওজন যেটা সরাসরি ডব্লিউ, এটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। তার মানে আমাদের এখানে ডব্লিউ যেটা সেটা অল টাইম সেম থাকবে বা এটার মানটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তো ওজন হচ্ছে এমন একটা চিজ যেটা কখনোই কিন্তু পরিবর্তন হবে না, সবসময় সেম থাকবে। তারপরে আমি তোমাদেরকে কয়েকটা কেস দেখাবো, যার মধ্যে প্রথমটা হচ্ছে যখন হেলানো তলটা শুধুমাত্র স্থির থাকে তখন কি ঘটবে। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা হেলানো তলের উপর একটা বস্তু বসে আছে, আমি ধরে নিলাম এই বস্তুটার ভর হচ্ছে এম পরিমাণ ভর। তো যখন আমাদের হেলানো তলটা স্থিরের মানে হচ্ছে সে আসলে একটা নির্দিষ্ট কোণ করে আছে ভূমির সাপেক্ষে, সেটা হচ্ছে থিতা পরিমাণ কোণ। তাই যদি হয় তাহলে প্রথমে বস্তুর উপর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে ওজন বল, এবং এটা সবসময় নিচের দিকে কাজ করে বা পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, এবং ওর মানটা হবে কি অবশ্যই mg। এখন আমরা এটাও জানি যে ওজন বলের কিন্তু দুই পাশে দুইটা উপাংশ কাজ করে, এবং তুমি দেখতে পাচ্ছ এতটুকু যে কোণ আছে এটা কিন্তু থিতা হিসেবে কাজ করবে, এবং এই পাশে যেই বলটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের ওজন বলের সাথে সাইন থিতা, দ্যাট মিনস ডব্লিউ সাইন থিতা এখানে কাজ করবে, আর এই বরাবর কাজ করবে আমাদের এখানে ডব্লিউ কস থিতা। তো এই হচ্ছে আমাদের ওজনের দুইটা উপাংশ। তাই যদি হয় তাহলে একদম তল বরাবর উপরের দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল, এবং তুমি বিভিন্ন রকম বইতে দেখবে এটাকে আর দিয়েও প্রকাশ করা হয়, তোমাদের ইচ্ছা, তোমরা এন দিয়েও প্রকাশ করতে পারো, আর দিয়েও প্রকাশ করতে পারো। আর মানে হচ্ছে এখানে রিয়াকশন ফোর্স, অথবা এন মানে হচ্ছে কি নর্মাল ফোর্স, দুটি হচ্ছে এটার নাম। এবং আমাদের টার্গেটটা হচ্ছে কি যখন এই হেলানো তলটা স্থির থাকে তখন কিন্তু আমাদের এই টোটাল বস্তুর উপর কয়টা বল কাজ করে সেটা বের করা। তো আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি টোটাল বস্তুর উপর কিন্তু 3টা বল কাজ করছে। একটা হচ্ছে ডব্লিউ বলটা আমি যদি ভেঙে দিই তার মধ্যে থেকে আমি ডব্লিউ কস থিতা একটা পাবো, ডব্লিউ সাইন থিতা একটা পাবো, আরেকটা হচ্ছে নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল পাবো। তাই যদি হয় তাহলে আমি যদি এই টোটাল ছবিটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে দেখো কীভাবে আঁকতে হবে। তো তুমি এই টোটাল ব্লক বা বস্তুটাকে একটা বিন্দু হিসেবে ধরবে, এবং এই ব্লক বরাবর একদম নিচের দিকে যেটা দিবে, আচ্ছা নিচের দিকে তো আমরা কিছু দিব না, কেননা যেহেতু আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ওজন বলটা দুইটা উপাংশ নিয়ে কাজ করছে, তার মানে আমরা এই দুইটা উপাংশকে দেখাবো, সেই ক্ষেত্রে আমরা রিয়েল ওজন বলটাকে আর দেখাবো না। তো তার জন্য আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে এই বলগুলোকে দেখাই। দেখো আমাদের ঠিক এই বরাবর একটা বল কাজ করছে ওজন বলের উপাংশ হিসেবে, এবং তার মানটা হচ্ছে কি ডব্লিউ কস থিতা। তাহলে এখানে আমাদের কাজ করবে হচ্ছে ডব্লিউ কস থিতা। তারপরে আমাদের ঠিক এই বরাবর, দ্যাট মিনস ডব্লিউ কস থিতার সাথে 90 ডিগ্রি বরাবর এদিকে একটা বল কাজ করে, সেটা হচ্ছে আমাদের ডব্লিউ সাইন থিতা। তো এই যদি হয় আমাদের ডব্লিউ সাইন থিতা তাহলে এটা এখানেই থাক, এবং একই সাথে আমাদের প্রতিক্রিয়া বল যেটা সেটা কিন্তু সরাসরি ডব্লিউ কস থিতার বিপরীতে কাজ করে। তার মানে এটা হচ্ছে আমাদের এখানে এই বরাবর কাজ করা প্রতিক্রিয়া বল বা এন, যেটা হচ্ছে আমাদের আর নামও পরিচিত। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে দেখতে পাচ্ছ আমাদের টোটাল বস্তুর মধ্যে কেবলমাত্র দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করে। একটা হচ্ছে আমাদের এখানে ডব্লিউ কস থিতা, আরেকটা হচ্ছে আমাদের এখানে এন। তাহলে এন মানে হচ্ছে কি প্রতিক্রিয়া বল। তো আমি বলতে পারি এই দুটো বল যখন পরস্পর বিপরীত দিকে কাজ করে ভ্যানিশ হয়ে যাবে তখন এই বস্তুটাকে কেবল সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ডব্লিউ সাইন থিতা। তাহলে ডব্লিউ সাইন থিতার জন্য আমি বলতে পারি এই বস্তুটা আসলে এই নিচ বরাবর চলতে শুরু করবে যখন আমাদের এই টোটাল হেলানো তলটা স্থির থাকবে। তাহলে আমি বলতে পারি না যে এই ডব্লিউ সাইন থিতা যেটা এটাই আসলে আমাদের এই বস্তুর জন্য নিট বল হিসেবে কাজ করবে বা লব্ধি বল হিসেবে কাজ করবে, অবশ্যই বলতে পারি। তাহলে তুমি ডব্লিউর উপর তীর চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু ডব্লিউ হচ্ছে ওজন বল তার মানে এটাকে একটা ভেক্টর হিসেবে কাজ করে। তো এখন দেখো আমি এটাকে ভেঙে ফেলি। তুমি দেখতে পাচ্ছ বস্তুটার ভর হচ্ছে এম, এবং আমরা জানি নিট বল বা লব্ধি বল যেদিকে কাজ করে আমাদের ত্বরণও কি সেদিকে কাজ করে। তো আমি বলতে পারি আমাদের ত্বরণটা হচ্ছে এই ব্লক বরাবর নিচের দিকে কাজ করছে, এবং তাই যদি হয় আমাদের ঘটনা তাহলে আমি নিট বলটাকে কীভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি। ধরো আমি এখন মান নিয়ে লিখলাম ডব্লিউ সাইন থিতা ইজ ইকুয়াল টু এফ নিট, মানে হচ্ছে এম ইন্টু এ। এম হচ্ছে আমাদের বস্তুটার ভর, এ হচ্ছে কি আমাদের যে ত্বরণে বস্তুটা এখন নিচে নামছে।
তো এখন আমি এই ডব্লিউটাকে কিন্তু আবার ভাঙতে পারি, কেননা তুমি জানো ডব্লিউ মানে হচ্ছে কি এমজি। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে এমজি, তারপরে থাকবে হচ্ছে সাইন থিতা, আর এই পাশে থাকবে হচ্ছে শুধুমাত্র এম এ। তাই যদি হয় আমাদের ঘটনা, দুই পাশ থেকে আমাদের এখানে এম এবং এমটা কাটা যাবে, এবং এখানে থাকবে হচ্ছে জি সাইন থিতা ইজ ইকুয়াল টু এ। তাহলে দেখো আমি যদি জি এর সাথে গুণ করি সাইন থিটাটাকে, তাহলে আমি এখানে পাচ্ছি শুধুমাত্র ত্বরণ এ। তো এটা আসলে কি মিন করে? এটা আমাদেরকে মিন করে যে অভিকর্ষ ত্বরণ যেটা জি, সেটার একটা অংশ হচ্ছে জি সাইন থিটা, এবং সেটাই হচ্ছে আমাদের ত্বরণ হিসেবে কাজ করে। তাহলে অভিকর্ষ ত্বরণ যেহেতু সরাসরি নিচের দিকে কাজ করে, তার মানে এই অভিকর্ষ ত্বরণের অবশ্যই দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে আমাদের জি সাইন থিটা, একটা হচ্ছে কি জি কস থিটা। তাহলে এই বরাবর আমাদের কাজ করবে হচ্ছে জি সাইন থিটা, এবং আমাদের প্রতিক্রিয়া বলের বিপরীত দিক বরাবর, দ্যাট মিনস এই বরাবর কাজ করবে আমাদের এখানে জি কস থিটা। তাহলে দেখতে পাচ্ছ অভিকর্ষ ত্বরণ যেটা, সেটারও কিন্তু উপাংশ কাজ করে এখানে, কেননা আমাদের এখানে ওজনটাকে যখন ভাঙবো আমরা তখন এম পাবো, বাট এম এর কোনো উপাংশ কিন্তু কাজ করবে না, কেননা বস্তুর ভরের কিন্তু কোনো উপাংশ কাজ করে না। তার মানে আমাদের ডব্লিউ বা ওজন বলের যে দুটো উপাংশ কাজ করছে, তার জন্য দায়ী কি আসলে আমাদের এই জি এর উপাংশ দুটো। তাহলে জি এর একটা উপাংশ হচ্ছে জি কস থিটা, যেটা আমাদের হচ্ছে সরাসরি প্রতিক্রিয়া বলের বিপরীতে কাজ করে, আর আরেকটা হচ্ছে আমাদের জি সাইন থিটা, যেটার জন্য আমাদের বস্তুটা এ ত্বরণ প্রাপ্ত হয়। তাহলে জি সাইন থিটা মানে হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের যখন কোনো একটা হেলানোতর স্থির থাকবে সেই ক্ষেত্রে আমাদের কেস। বাট এখানে আমাদের কেসটা আসলে কিভাবে কাজ করে, যখন আমাদের শুধুমাত্র ডব্লিউ সাইন থিটাটা বস্তুটাকে টেনে নিচে নিয়ে যায়, ওই ক্ষেত্রে কাজ করে। তার মানে সবসময় যে আমাদের এখানে ডব্লিউ সাইন থিটাটা আমাদের এই বস্তুটাকে টেনে নিয়ে যাবে এমনও না। কেন? কারণ এখানে হেলানোর তলে যে কোণটা আছে, দ্যাট মিনস থিটা, এটাকে আমরা আনত কোণ বলে থাকি। তাহলে এই থিতার মানটা একটা নির্দিষ্ট পরিমাণ হলে কেবল তখনই আমাদের বস্তুটা নিচে নামবে, তাছাড়া নামবে না। তার মানে আমাদের এই থিতার যে মানটা আছে, অবশ্যই থিতার মানের একটা নির্দিষ্ট লিমিট আছে। তার মানে থিতার মানের যদি লিমিট থাকে, তাহলে আমি বলতে পারি অবশ্যই ডব্লিউ সাইন থিতা এটারও একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। তাহলে থিতার মানটা আমি যদি কমাই বা বাড়াই, তবেই আমাদের ডব্লিউ সাইন থিতার মান কমবে বা বাড়বে, এবং ডব্লিউ সাইন থিতার একটা নির্দিষ্ট মানের জন্যই কেবল আমাদের এই বস্তুটা নিচে নামা শুরু করবে, তাছাড়া কিন্তু আর নামা শুরু করবে না। এখন আমি তো তোমাকে বলেছি যে আমাদের এখানে যে হেলানো তলটা আছে, এই হেলানো তলটা হচ্ছে একটা মসৃণ তল। দ্যাট মিনস আমরা এখন শুধুমাত্র মসৃণ বা স্মুথ সারফেস নিয়ে কাজ করছি, কোনো ঘর্ষণ বল আমাদের নেই। তার মানে যখন তুমি মসৃণ কোনো একটা সারফেস নিয়ে কাজ করবে, তখন কিন্তু তোমার এই থিতার কোনো লিমিট থাকবে না। তার মানে আমি থিতার লিমিটটা কখন নিব? যখন আমাদের এই হেলানো তলটা ঘর্ষণযুক্ত থাকবে, বা বলা যায় রাফ থাকবে। বাট যেহেতু আমাদের এখানে হেলানো তলটা মসৃণ, তার মানে বস্তুটাকে আমি যদি একটু হেলানো তলের উপরে রাখি, থিতার মানটা সামান্য একটু পরিমাণ বাড়ালেই কিন্তু আমাদের এই বস্তুটা নামা শুরু করবে। তার মানে আমি বলতে পারি থিতার মান যদি প্রায় শূন্যের কাছাকাছি হয়, এবং আমাদের হেলানো তলটা যদি পুরোপুরি মসৃণ হয়, তখন আমি বলতে পারবো আমাদের যে কোনো থিতার মানের জন্য ডব্লিউ সাইন থিতার একটা মান থাকবে, এবং তার জন্য আমাদের বস্তুটা নিচে নামা শুরু করবে। তাহলে দেখো থিতার কোনো লিমিটেশন কিন্তু এখানে থাকবে না। তার মানে আমি এই টোটাল জিনিসটা মুছিয়ে দিচ্ছি। আমি বলতে পারি মসৃণ যখন কোনো একটা তল নিয়ে কাজ করবো, সেখানে কোনো ফ্রিকশন ফোর্স নেই বা ঘর্ষণ বল নেই। আর ঘর্ষণ বল যদি না থাকে, তাহলে অবশ্যই আমাদের থিতার মানেরও কোনো লিমিটেশন থাকবে না। তার মানে নো লিমিটেশন। লিমিটেশন। তো এই লিমিটেশন মানে হচ্ছে কি, যে আমরা যে কোনো একটা থিতার মানের জন্যই কিন্তু এই বস্তুটাকে নিচে ফেলতে পারবো। তো আমি এটা একটু মুছে দিয়ে ঠিকমতো লিখছি। ধরো মসৃণ তলে যেন আমি বলতে পারি নো লিমিটেশন অফ থিতা। তাহলে থিতার মানের কোনো লিমিটেশন থাকবে না। আমার থিতার মানটা যদি শূন্যের কাছাকাছি হয়, মানে শূন্যের চেয়ে যদি সামান্য কিছু পরিমাণ বড় হয়, তারপরেও আমরা ডব্লিউ সাইন থিতার একটা মান পাবো, যার জন্য আমাদের নিচে বস্তুটা পড়া শুরু করবে। তাহলে হেলানো তল যখন স্থির থাকবে, একই সাথে হেলানো তল যখন মসৃণ থাকবে, তখন থিতার যে কোনো একটা মানের জন্য আমাদের বস্তুটা নিচে পড়া শুরু করবে, এবং এই ক্ষেত্রে তাকে সাহায্য করবে ডব্লিউ সাইন থিতা, যেটা হচ্ছে ওজন বলের একটা উপাংশ। তো এখন এখানে তোমরা একটা তীরচিহ্ন দেখে হয়তো বিভ্রান্তিতে পড়তে পারো। দ্যাট মিনস এই তীরচিহ্নটা আসলে এখানে কাজ করবে না। আমি কোনটা দিয়ে মুছি? লাল কালার দিয়ে মুছি। তো এখানে আমরা যে তীরচিহ্ন দেখতে পাচ্ছি, এটা কেন কাজ করবে না? কারণ এখানে আমাদের কোনো ঘর্ষণ বল নেই, বা বাইরে থেকে আমরা কিন্তু এখানে কোনো এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করিনি। তো সেজন্য তোমরা এই তিনটা বল নিয়েই সন্তুষ্ট থাকো। দ্যাট মিনস এখানে এই তিনটা বলের মাধ্যমে আমাদের এই ব্লকটা কাজ করবে। এখন আমি যদি তোমাদেরকে এই কন্ডিশনটা চেঞ্জ করে দিই, ধরো আমাদের এখন কন্ডিশনটা হচ্ছে যখন হেলানো তল এবং বস্তু দুটোই স্থির, তখন কি ঘটবে? তার মানে আমরা একটু আগে দেখেছি হেলানো তলটা স্থির ছিল,
তখন আমাদের বস্তুটা কিন্তু আপনা আপনি নিচে নিচে পড়ে যাচ্ছিল আর কি ডব্লিউ সাইন থিটার জন্য, বা বলা যায় জি সাইন থিটা পরিমাণ ত্বরণের জন্য। কিন্তু আমাদের এখন হেলানো তলটাকে আমরা স্থির রাখার পাশাপাশি বস্তুটাকে স্থির রাখবো। সেই জন্য কী করতে হবে, অবশ্যই আমাদের এখানে ডব্লিউ সাইন থিটা যেটা আছে তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতে হবে। এবং আমি ধরে নিলাম এই বলটা হচ্ছে এফ বল। তার মানে এখানে আমাদের বিপরীত দিকে একটা বলের উপস্থিতি আসবে যেটা হচ্ছে এফ। বাট এই বলটা কিন্তু ঘর্ষণ বল না, কেননা আমাদের এখানে যে তলটা আছে এটা কিন্তু সম্পূর্ণ স্মুথ বা মসৃণ একটা তল। তাহলে মসৃণ কোনো একটা তলের জন্য কিন্তু কখনোই আমরা ঘর্ষণ বলের কনসেপ্টটা আনতে পারবো না। তাই যদি হয়ে থাকে তাহলে আগের মতোই দেখতে পাচ্ছি এখানে ডব্লিউ কাজ করে, এখানে কাজ করে হচ্ছে ডব্লিউ কস থিটা, মানে সব কিছু আগের মতো সেম থাকবে, বাট আমাদের ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ হবে আমি একটু বলি। এখানে কাজ করবো হচ্ছে নর্মাল রিয়াকশন বা এন, তো আমাদের এই জায়গাটাতে কাজ করবো হচ্ছে থিটা পরিমাণ কোণ। তাই যদি হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে কিছু সমীকরণ তৈরি করি। দেখো আমাদের এখানে এই ব্লকটাও স্থির, আবার আমাদের এখানে হেলানো তলটাও কি স্থির। তো আমি আগের মতো করে দেখতে পাচ্ছি ডব্লিউ কস থিটা যে দিক বরাবর কাজ করে, আমাদের এখানে নর্মাল রিয়াকশন বা নর্মাল ফোর্স যেটা সেটাও কি একই দিক বরাবর, মানে বিপরীত দিক বরাবর একই মান নিয়ে কাজ করে। তাহলে এখানে এই সমীকরণটা আমরা এখানে পাবো। তো এটা কিন্তু আমাদের আগের যে কনসেপ্টটা ছিল সেখানে কিন্তু সেম সমীকরণটা ছিল। দ্যাট মিনস ডব্লিউ কস থিটা মানে যা, এর মানটা হচ্ছে কি তা। তো তুমি এটাকে এম জি কস থিটা লিখতে পারো এবং তার মানটা তুমি এন হিসেবে বসিয়ে দিতে পারো। আবার কিছু কিছু বইতে আমি বলেছিলাম এনেরটাকে, মানে এনের মানটাকে আর হিসেবে প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে আমাদের এখানে প্রথম কন্ডিশন। দ্বিতীয় যে কন্ডিশনটা আমি একটু ভিন্ন কালারে লিখছি সেটা হচ্ছে ডব্লিউ সাইন থিটা যেটা, তার বিপরীতে আমি এখন এফ বল দিয়ে বস্তুটাকে ধরে রাখলাম। তার মানে এফ বল মানে যা, আমাদের এখানে ডব্লিউ সাইন থিটা কি তা একই জিনিস। তাহলে আমি এখানে বলতে পারি আমাদের এখানে যদি, আচ্ছা একটা জিনিস বলি তোমাদেরকে, যেহেতু আমাদের এই দুটো বল সমান, তার মানে বস্তুটা কিন্তু আর নির্দিষ্ট ত্বরণ এ নিয়ে সামনে আগাতে পারবে না। তার মানে এখানে কি আমাদের কোনো ত্বরণের উপস্থিতি থাকবে না, কেননা বস্তু কি পুরোপুরি স্থির। আর বস্তু যখন স্থির থাকে তোমরা জানো ত্বরণের যে মান হয় সেটা কিন্তু শূন্য হয়, বা বলা যায় ত্বরণের যে দিকটা হয় সেটাও কি একদম নাল ভেক্টর বরাবর শূন্য দিক বরাবর থাকে। তাহলে আমি এখানে যে লিখতে পারি বলটা, তার মান হচ্ছে আমাদের এম জি সাইন থিটা। তাহলে এম জি সাইন থিটা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লাই করা ফোর্সের মান। তো তাই যদি হয় তাহলে আমাদের বস্তুটা সম্পূর্ণ স্থির থাকবে। আর বস্তু যখন সম্পূর্ণ স্থির থাকে তখন তার মধ্যে যে ফ্রি বডি ডায়াগ্রামটা আছে সেটা কীভাবে কাজ করবে চলো দেখে ফেলি। তাহলে আমরা যদি এখন এই বস্তুটার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, অবশ্যই এই গোল করে আমরা বস্তুটাকে আঁকবো এবং নিচ বরাবর আমাদের কাজ করবে ওজন বল, তাই না? তো আমরা তখন কি করি, ওজন বলটাকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের এই বরাবর কাজ করবে ডব্লিউ কস থিটা, এবং আরেকটা ঠিক 90 ডিগ্রি বরাবর এখানে কাজ করবে ডব্লিউ সাইন থিটা। তো এই হচ্ছে আমাদের এখানে ওজন বল। এখন দেখতে পাচ্ছ ডব্লিউ সাইন থিটায় ঠিক বিপরীত দিকে আমাদের এখানে কাজ করছে কে, অবশ্যই এফ বলটা, যে বল দিয়ে আমি বস্তুটাকে এখন ধরে রেখেছি, অথবা বলা যায় কোনো একটা দড়ির মাধ্যমে টানিয়ে রেখেছি তাকে, মানে হচ্ছে বেঁধে রেখেছি। তো এখানে আমাদের কাজ করবে হচ্ছে প্রযুক্ত বল এফ, যেটা সরাসরি ডব্লিউ সাইন থিটার বিপরীতে কাজ করে। এবং ডব্লিউ কস থিটা ঠিক বিপরীতে যেটা কাজ করবে সেটা হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ সেই বলটা হচ্ছে আমাদের এখানে এন অথবা প্রতিক্রিয়া বল। এখন দেখো তো এই ছবিটা একটু অন্যরকম না, কেমন দেখাচ্ছে জানি ছবিটাকে? তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, এই ছবিটা হচ্ছে এমন একটা ছবি যেখানে প্রত্যেকটা বল একে অপরের সাপেক্ষে ঠিক 90 ডিগ্রি কোণে কাজ করে, তাই তো? তাহলে তুমি দেখো একটু ভালো করে তাকাও, আমাদের এখানে এই ছবির মধ্যে আমি দেখতে পাচ্ছি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে চারটা মিলে টোটাল 360 ডিগ্রি তৈরি করেছে। তাহলে যখন সমান ও বিপরীতমুখী বলগুলো পরস্পর এভাবে 180 ডিগ্রি করে থাকবে, বা বলা যায় 90 ডিগ্রি করে মানে বসে থাকবে, তখন ওই বস্তুর উপর কিন্তু নিট বলটা শূন্য হবে, বা বলা যায় বস্তুটা তখন সাম্যাবস্থায় থাকবে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে পরস্পর বিপরীত দিকের যে বলগুলো আছে সেই বলগুলো কিন্তু সমান ও বিপরীতমুখী, এবং আমাদের একটা বলের সাপেক্ষে আরেকটা বল কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে। তার মানে ব্যাপারটা এরকম যে আমাদের এই বস্তুটাকে চারটা বল চারদিক থেকে টেনে ধরে রেখেছে। তাহলে যখন আমরা কোনো একটা বস্তুকে চারদিক থেকে 90 ডিগ্রি কোণ করে সমান পরিমাণ বলগুলো নিয়ে টেনে ধরবো, তখনই হচ্ছে আমাদের বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। এই ক্ষেত্রে অবশ্যই বিপরীত দিকে অবস্থান করা দুটো বল সমান ও বিপরীত হতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে কিন্তু চারটা বলের মান সমান না, দ্যাট মিনস এফ বলের মানটা কিন্তু এন বলের মানের সমান নাও হতে পারে, অথবা ডব্লিউ কস থিটা কিন্তু ডব্লিউ সাইন থিটার সমান নাও হতে পারে, বাট বিপরীত দিকের বলগুলো অবশ্যই সমান হবে। যেমন এফ হচ্ছে ডব্লিউ সাইন থিটার সমান, আবার এন হচ্ছে আমাদের ডব্লিউ কস থিটার সমান। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এই বস্তুর জন্য নিট যে বলের মানটা আছে সেই নিট বলের মানটা সম্পূর্ণভাবে শূন্য হয়। আর তুমি যদি এটাকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে সেটা হবে কি আমাদের নাল ভেক্টর হিসেবে কাজ করবে।
তারপর আমি তোমাদেরকে যে কেসটা দেখাবো সেটা হচ্ছে একটু অন্যরকম। খেয়াল করে দেখো, যখন আমাদের হেলানো তলটাকে আমরা একটা নির্দিষ্ট অনুভূমিক ত্বরণ দিব তখন আমাদের কি ঘটবে সেটা চলো দেখি। তাহলে আগের মতো করে দেখতে পাচ্ছি আমাদের কোনো একটা ব্লক একটা আনত তলের উপর বসে আছে, বাট এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বস্তুটাকে আর পেছন দিক দিয়ে টানবো না। দ্যাট মিনস আমাদের এই তীরটা মুছে যাবে এবং এখানে বস্তুটা যেভাবে আছে সেভাবে থাকছে। দ্যাট মিনস আমি বলতে পারি যখন আমাদের বস্তুটা এইভাবে থাকছে তার মানে বস্তুটার উপর অবশ্যই ওজন বল ডব্লিউ কাজ করবে। এই বরাবর আমাদের এখানে একটা থিতা কোণ কাজ করবে, যার ফলে আমাদের এই নিচ বরাবর ডব্লিউ কস থিতা একটা উপাংশ কাজ করবে, আর এই বরাবর ডব্লিউ সাইন থিতা আরেকটা উপাংশ কাজ করবে। এবং এই বস্তুটা তখন ডব্লিউ সাইন থিতার জন্য কিন্তু নিচের দিকে চলা শুরু করবে এবং উপরের দিকে আমাদের এখানে নর্মাল ফোর্স বা বলা যায় রিয়াকশন ফোর্স এটা কাজ করবে, যেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এখন আমি যদি তোমাদেরকে কেসটা দেখাই সেটা হচ্ছে আমরা এখানে অনুভূমিক যেই তলটা আছে সেটাকে স্থির রেখেছি, তাই না? বাট যদি আমি অনুভূমিক তলটাকে ঠিক এদিক বরাবর একটা ত্বরণ অ্যাপ্লাই করি, ধরো বি পরিমাণ ত্বরণ, তখন কিন্তু ঘটনাটা একটু ভিন্ন ঘটবে। কেননা ত্বরণ যেদিকে কাজ করে আমাদের অনুভূমিক তলটা কিন্তু আর তখন স্থির থাকবে না, সেও আমাদের সামনের দিকে আগানো শুরু করবে। আর তুমি জানো যে সামনের দিকে যখন সে আগানো শুরু করবে অবশ্যই এখানে একটা বল কাজ করবে, কেননা ত্বরণ যেখানে কাজ করে বলও কি সেখানে কাজ করে। তো যখন আমাদের এই আনত তলটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে সে কিন্তু আমাদের ব্লকের দিকে একটা ফোর্স ক্রিয়েট করবে। দ্যাট মিনস আমাদের এই আনত তলটা মানে আনত তলটা সরাসরি আমাদের এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে এফ পরিমাণ বল। এবং এই বস্তুটাও কিন্তু দ্যাট মিনস এই ব্লকটাও কিন্তু বিপরীত দিকে আরেকটা বল ক্রিয়েট করবে, সেটা হচ্ছে আমাদের ঠিক বিপরীত দিক বরাবর কাজ করবে। তাহলে আমি যদি তোমাদেরকে এই দুটো বল মুছে দিয়ে জাস্ট দেখাই যে এরকম একটা পয়েন্ট যদি দেখতে পাই, তাহলে এই পয়েন্ট বরাবর ঠিক বিপরীত দিকেও কিন্তু আমাদের একটা বিপরীতমুখী বল কাজ করবে, যে বলটা হচ্ছে আমাদের এই আনত তলের উপরে এম ভরের থাকা এই বস্তুটার বল। তার মানে এই বলটাকে আমরা কি ধরতে পারি? এফ ধরতে পারি। তো এখানে পরস্পর বিরোধী বল যেহেতু সমান হয় সেজন্য আমি বলতে পারি আমাদের এই এফ পরিমাণ বলটাও কিন্তু এখন নতুনভাবে কাজ করে এই এম ভরের এই বস্তুটার উপর। তো আমার মনে হয় যদি তোমাদের কনফিউশন থাকে আমি আরেকবার ছোট্ট করে ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের আনত তলটা কিন্তু যেহেতু সামনে আগাচ্ছে তার মানে সে এই এম ভরের বস্তুটাকে একটা বল প্রয়োগ করবে এদিক বরাবর, এবং এম ভরের বস্তুটা কিন্তু আনত তলের উপর বিপরীতমুখী সেম পরিমাণ বল প্রয়োগ করবে, এবং এই বলটার মানে হচ্ছে কি এফ পরিমাণ বল। এবং এই এফ পরিমাণ বলের মানটা কি হবে? অবশ্যই এফ এর মানটা হবে আমাদের এখানে এম ইন্টু বি, এটা কেননা এম হচ্ছে আমাদের এখানে সেই ব্লকের ভর এবং বি হচ্ছে কি আমাদের এখানে ত্বরণ। তার মানে ভর এবং ত্বরণকে গুণ করলে আমরা কিন্তু এই এফ বলের মানটা পাবো। তোমরা চাইলে এখানে ভেক্টর সাইনও ইউজ করতে পারো। তাহলে আমরা এফ এর মানটা পেয়ে গেলাম, যেটা কাজ করছে শুধুমাত্র আমাদের এখানে ব্লকের উপর একই সাথে আনত তলের উপর। তো যেহেতু আমাদের এখানে একটা মাত্র বল নিয়ে আমরা কথা বলবো সেজন্য আমি এই বলটা মুছে দিলাম। দ্যাট মিনস আমাদের ব্লকটা এই আনত তলের উপর যে বলটা কাজ করে সে বলটা নিয়ে আমি এখন কাজ করছি। তাই যদি হয় তাহলে আমাদের এই এফ বলের অবশ্যই এখন দুইটা উপাংশ কাজ করবে। একটা উপাংশ কাজ করবে হচ্ছে এদিক বরাবর, দ্যাট মিনস ডব্লিউ সাইন থিতার বিপরীত দিকে। আরেকটা বল কাজ করবে তার লম্ব বরাবর এদিকে, দ্যাট মিনস নিচের দিকে। তো এখন এখানে কোশ্চেন হচ্ছে আমাদের কোন বলের মানটা কত হবে, কেননা আমরা কিন্তু এখানে কোনো কোণের পরিমাণটা জানি না। আমি এটা ঠিক করে দিই। তো এই বরাবর কাজ করবে এফ বলের একটা উপাংশ যেটা সরাসরি ডব্লিউ সাইন থিতার বিপরীতে, এবং নিচের দিকে কাজ করবে হচ্ছে আরেকটা বলের উপাংশ যেটা হচ্ছে ডব্লিউ কস থিতা। তাহলে এফ বলের পরিচয় আমরা জানলাম। এফ বলটা কি করে? অবশ্যই সেটা হচ্ছে এম ভরের বস্তুর একটা বল, যে বল দিয়ে আনত তলকে সে এখন ধাক্কা মারছে। তার মানে আনত তল এফ বল দিয়ে এম ভরের বস্তুটাকে ধাক্কা মারছে, আবার এম ভরের বস্তু যেটা সেটাও কিন্তু আনত তলকে এফ বল দিয়ে ধাক্কা মারছে। তো এটা আমি এখন যদি বের করতে চাই যে ওর উপাংশগুলো কী কী হবে, ধরো আমাদের এটা হচ্ছে F1 পরিমাণ উপাংশ আর এটা তুমি ধরে নাও F2 পরিমাণ উপাংশ। তো এই উপাংশ যদি বের করতে চাও তাহলে আমি এই ছবিটাকে একটু ছোট্ট করে রাখি। দেখো, তো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। তো ধরো এটা হচ্ছে আমাদের এম ভরের যে ব্লকটা আছে সেটা, এবং এই এম ভরের ব্লকটার নিচ বরাবর যে বলটা কাজ করে সেই বলের মানটা হচ্ছে আমাদের এখানে ডব্লিউ। আচ্ছা, আমি এখানে ডব্লিউ না দেখি একটা জিনিস দেখাই, আমি ডব্লিউর উপাদানগুলো দেখাই। দ্যাট মিনস এই বরাবর কাজ করছে আমাদের ডব্লিউ কস থিতা, এবং ঠিক 90 ডিগ্রি বরাবর এখানে কাজ করছে আমাদের ডব্লিউ সাইন থিতা। তো ঠিক মতো দেখাচ্ছি আমি, এই হচ্ছে আমাদের এখানে ডব্লিউ সাইন থিতা, এবং ডব্লিউ সাইন থিতা ঠিক বিপরীত দিকে কিন্তু কাজ করছে আমাদেরকে F1 পরিমাণ বলটা। তাহলে এই বরাবর আমাদের কাজ করছে হচ্ছে F1 পরিমাণ বল, এবং তার সাথে লম্বভাবে বা 90 ডিগ্রি করে F2 পরিমাণ বলটা কাজ করছে ঠিক নিচের দিকে। তাহলে আমি বলতে পারি ডব্লিউ কস থিতা যেদিকে কাজ করে আমাদের F2 পরিমাণ বলও কি ঠিক একই দিকে কাজ করে, এবং F2 এবং ডব্লিউ কস থিতা বরাবর ঠিক উপরে বা বিপরীত দিকে আমাদের প্রতিক্রিয়া বলটা কাজ করে।
তার মানে আমাদের প্রতিক্রিয়া বলটা মোটামুটি এই বরাবর কাজ করবে। তো এই হচ্ছে আমাদের এখন ফ্রি বডি ডায়াগ্রাম। তো এখন তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ওজন বল, তাই না? তার মানে ওজন বলটা এই বরাবর নিচে ছিল, তাহলে এটা ছিল আমাদের ডব্লিউ বল, যেটা আমি এখানে মুছে দিয়েছি। তো ওজন বলের সাথে আমাদের এখানে ডব্লিউ কস থিতা অথবা F2 সেটা কিন্তু একটা নির্দিষ্ট কোণ তৈরি করে, সেটা হচ্ছে কি থিতা কোণ। তাহলে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এই না না আমি একটু মনে হয় হ্যাঁ ঠিকই আছে, এই কোণটার কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের থিতা কোণ হিসেবে কাজ করছে। তাহলে ডব্লিউর সাথে যেহেতু আমাদের থিতা পরিমাণ কোণে কাজ করছে F2, তার মানে আমরা এখন F2-র মানটাও কিন্তু সুন্দরভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখো, আমাদের এখানে এফ বলটা কোন দিকে কাজ করে বলো তো? এফ বলটা ঠিক এই বরাবর কাজ করে না? দেখো তো, আমাদের এখানে এফ বলটা কিন্তু এই বরাবর কাজ করছে। এবং এফ বলটা কী ছিল? এম ভরের বস্তুটা আমাদের আনত তলের উপর যে বলে ধাক্কা দিচ্ছে, সেই বলটা ছিল আমাদের এখানে এফ পরিমাণ বল। তাহলে এফ পরিমাণ বলটা সরাসরি আমাদের ওজন বলের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। তো আমি যদি একটু ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখাই, আমাদের ওজন বল যদি নিচের দিকে কাজ করে, আমাদের এফ পরিমাণ যে বলটা সেটা কিন্তু 90 ডিগ্রি কোণে আমাদের আরেক দিকে কাজ করবে, তাই না? তার মানে ডব্লিউর যে উপাংশগুলো আমরা পাচ্ছি, সেই উপাংশগুলোর মধ্যে আমি যদি কসের জায়গায় সাইন বসাই আর সাইনের জায়গায় যদি কস বসাই, তাহলে আমরা কিন্তু এফ বলের সেই উপাংশগুলো পেয়ে যাব, তাই তো? তার মানে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউ কস থিটা বরাবর F2 পরিমাণ বল কাজ করছে। তার মানে আমাদের এখানে F2 পরিমাণ যে বলটা হবে সেটা হবে কি? অবশ্যই আমাদের এফ, বাট এরপরে আমরা কস থিটা না দিয়ে সরাসরি সাইন থিটা দিব। আবার এখানে F1 যেটা, সেটা হবে কি? অবশ্যই এফ কস থিটা। কেন এটা বললাম? কারণ ডব্লিউ বল এবং এফ বল এর একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে কাজ করে। আর যেহেতু 90 ডিগ্রি কোণে কাজ করে, তার মানে ডব্লিউ বলের যে উপাংশগুলো আমাদের কস থিটা যুক্ত, সেখানে আমাদের এফ বলের উপাংশটা হবে সাইন থিটা। আর এখানে ডব্লিউ বলের যে উপাংশটা সাইন থিটা যুক্ত, সেখানে আমাদের এফ বলের উপাংশ হবে কি? কস থিটা। এই জন্য দেখতে পাচ্ছ ডব্লিউ সাইন থিটা যেদিকে কাজ করে, তার বিপরীতে আমাদের F1টা কাজ করবে এবং ওর মানটা আমি দিব কস থিটা। আবার এখানে ডব্লিউ কস থিটা যেদিকে কাজ করে, F2টা কি সেদিকে কাজ করে, তার মানে সেক্ষেত্রে আমরা এখানে বসাবো সাইন থিটা। তাহলে একটা বলের সাপেক্ষে আরেকটা বল যখন 90 ডিগ্রি কোণে কাজ করে, তখন তাদের উপাংশগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমাদের একটা যদি হয় সাইন থিটা, তবে অপরটা হবে কস থিটা। একটা যদি হয় আমাদের কস থিটা, তাহলে অপরটা হবে কি? সাইন থিটা। তাহলে ডব্লিউর জন্য আমি দেখতে পাচ্ছি ডব্লিউ কস থিটা হয়েছে, বাট সেক্ষেত্রে ওই দিক বরাবর আমাদের F2টা হবে কি? অবশ্যই এফ সাইন থিটা। এই যদি হয় কাহিনী, তাহলে আমাদের এম ভরের বস্তুটা যে বলে ধাক্কা দিয়েছে আমাদের এই আনত দলটাকে, সেই বলের একটা উপাংশ আমি পেলাম F1, আরেকটা উপাংশ পেলাম আমি কি? F2। এবং এফের উৎপত্তি থেকে এসেছে? অবশ্যই এই বি ত্বরণ থেকে এসেছে। কেননা আনত তল যেহেতু আমাদেরকে এফ বলে ধাক্কা দিচ্ছে এম ভরের বস্তুটাকে, তার মানে এম ভরের বস্তুটাও কি বিপরীত দিকে এফ বলে ধাক্কা দিবে আনত তলটাকে, সেজন্য আমরা এখান থেকে এফ বলের একটা উপস্থিতি পেলাম। তাই যদি হয়, তাহলে আমরা এখন দেখি যে সব কিছু যেহেতু জেনেছি, আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রামের দিকে তাকাই। এখান থেকে তুমি কিভাবে এখন ইকুয়েশনগুলো লিখবে। তো ফ্রি বডি ডায়াগ্রামের দিকে তুমি যদি একটু খেয়াল করে দেখো, তাহলে আমি একটু আলাদা করে তোমাদেরকে দেখাই। উপরের দিকে কাজ করছে হচ্ছে আমাদের এন বল, এবং তার বিপরীতে নিচের দিকে কাজ করছে কি? ডব্লিউ কস থিটা এবং F2, তাই না? নিচের দিকে বলতে হচ্ছে বিপরীত দিকে আর কি। তাহলে এন যেদিকে কাজ করে বা প্রতিক্রিয়া বল যেদিকে কাজ করে, তার বিপরীত দিকে আমি দেখতে পাচ্ছি F2 কাজ করছে এবং ডব্লিউ কস থিটা কাজ করছে। এই জন্য এদের যোগফল হবে কি? আমাদের এন এর মান। তাহলে এন এর মানটা হচ্ছে কি? এখানে যা আছে তা, F2-র যে মানটা আমি বের করেছি সেটা ছিল হচ্ছে এফ সাইন থিটা, এবং ডব্লিউ যে মানটা বের করেছি সেটা হচ্ছে এমজি কস থিটা, কেননা ডব্লিউ হচ্ছে কি আমাদের এখানে ওজন বল হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের এখানে মেইন সমীকরণ। তো তুমি এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের প্রতিক্রিয়া বলের সমীকরণ হিসেবে বের হয়েছে। তাই যদি হয় আমি এখানে আরেকটা সমীকরণ বের করতে পারি, সেটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি দেখতে পাচ্ছ আমাদের F1 যেদিকে কাজ করে, ডব্লিউ সাইন থিটা কিন্তু তার বিপরীতে কাজ করে। তাই যদি হয়, তাহলে আমাদের এখানে আমি লিখতে পারি কি? লিখতে পারি আমরা এখানে লিখতে পারি ডব্লিউ সাইন থিটা যেদিক বরাবর কাজ করে, আমাদের এখানে F1 যে বলটা আছে সেটাও কি সেদিক বরাবর কাজ করে। আর F1 এর মানটা কি ছিল? এফ কস থিটা ছিল। এতটুকু আমরা লিখতে পারি। তারপরে আমি এখন এই দুটো সমীকরণকে একদম ভেঙে ফেলি। কীভাবে ভাঙবো দেখো, আমি প্রথম সমীকরণটাকে একটু ভাঙি। আমরা যদি এটাকে ভাঙি, তাহলে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র মানে এন থাকবে। এখানে এফ মানে কি? এফ মানে হচ্ছে এমবি, তার মানে আমি এখানে এমবি বসাতে পারি। তাহলে এমবি সাইন থিটা প্লাস হচ্ছে এমজি কস থিটা। তো আমি কোথায় লিখবো? আমি নিচে লিখি এমজি কস থিটা। তো এইভাবে আমরা ভাঙাতে পারি। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে, আচ্ছা বি ত্বরণটা আমি একটু মুছে দিচ্ছি। আমি এখানে দেখাচ্ছি যে আমরা বি ত্বরণে আনত তলটাকে চালিয়েছি। তো আমি এখানে ছোট্ট করে এটাকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ভুলে না যাও বি ত্বরণের কথাটা। তো এরপরে আমরা লিখতে পারি যে আমাদের প্রতিক্রিয়া বল ইজ ইকুয়াল টু এম যদি কমন নিই, আমাদের ভেতরে থাকবে কি? বি ত্বরণ
তারপর হচ্ছে সাইন থিতা, এবং ভেতরে থাকবে হচ্ছে আমাদের এখানে জি ত্বরণ, তারপর হচ্ছে আমাদের এখানে কস থিতা। তাহলে এই হচ্ছে আমাদের মেইন বিষয়, এবং এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বলের একটা সমীকরণ হিসেবে কাজ করবে। তারপর আমি যদি নিচের সমীকরণটাকে এখন একটু মডিফাই করি, দেখো কি হয়। আমাদের ডব্লিউর মান কি? অবশ্যই mg, তাই না? ওজন বল আর কি। তারপর হচ্ছে সাইন থিতা ইজ ইকুয়াল টু এফ মানে কি? এফ মানে হচ্ছে mb, তারপর হচ্ছে কস থিতা। তাই যদি হয় তাহলে উভয় পক্ষ থেকে আমি কিন্তু এখানে এমটাকে কেটে দিতে পারি। তাহলে এমকে আমি যদি কেটে দিই, আমি পাবো জি সাইন থিতা এর মানে যা, বি কস থিতা এর মানও কি তা। তার মানে দুইটার মান অবশ্যই সমান হবে। তো এই হচ্ছে আমাদের মেইন বিষয়, এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের এই দুটো কন্ডিশন তখনই কাজ করবে বা ইকুয়েশন তখনই কাজ করবে যখন আমরা কোনো একটা হেলানো তলকে বা আনত তলকে বি পরিমাণ ত্বরণে সামনের দিকে পাঠাবো। তখন এই বি পরিমাণ ত্বরণের জন্য আমাদের এই হেলানো তলটা এম ভরের বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, এবং সেম পরিমাণ বলও কিন্তু আমাদের এম ভরের বস্তুটা হেলানো তলের উপর প্রয়োগ করবে। যে বলের মানে কী ছিল? আমাদের এ পরিমাণ বল। আচ্ছা, আমরা চাইলে এটাকে আরেকটু ভাঙাতে পারি। যেমন আমি যদি এখানে শুধুমাত্র বি ত্বরণটাকে বের করতে চাই, আমি দেখতে পাচ্ছি বি ত্বরণ মানে হচ্ছে কি জি ইন্টু সাইন থিতা বাই কস থিতা। তার মানে আমরা বলতে পারি জি ইন্টু ট্যান থিতা। তো এটাও কিন্তু আমাদের বি ত্বরণের জন্য একটা ইকুয়েশন হিসেবে কাজ করবে। তাহলে ত্বরণ বি ইজ ইকুয়াল টু জি ইন্টু ট্যান থিতা, এবং এখান থেকে আমরা সহজেই থিতার মানটাও জানি, আবার জিওর মানটাও জানি। তো সেভাবে আমরা ত্বরণের মানটা কিন্তু বের করতে পারবো। তো যে সূত্রটা এখানে কাজ করছে সেটা হচ্ছে এই সূত্রটা আমি একটু মার্ক করে দিচ্ছি। তোমরা এই সূত্র ইউজ করে আমাদের এই সিস্টেম থেকে যে ত্বরণে তুমি এখানে ধাক্কা দিয়েছো আনত তলটাকে, সে ত্বরণের মানটা তুমি সহজে বের করতে পারো। আর অবশ্যই এই ত্বরণের জন্য যে বলটা কাজ করছে সেটা কিন্তু এফ বল, এবং এটা কিন্তু সামনে কাজ করবে। দ্যাট মিনস সামনের দিকে কাজ করবে, যেদিকে তোমার ত্বরণ কাজ করছে। বাট এফ বলের সমান ও বিপরীতমুখী আরেকটা বল পেছনের দিকে কাজ করবে, যেটা হচ্ছে এই এম ভরের বস্তুর জন্য তৈরি করা বল। এরপর ফাইনালি আমি তোমাকে আরেকটা বিষয় ধরিয়ে দিই, সেটা হচ্ছে তুমি এখানে কিন্তু একটা সেন্টেন্স লিখেছো, তাই না? ডব্লিউ সাইন থিতা ইজ ইকুয়াল টু এফ কস থিতা। এর মানে কি? এর মানে হচ্ছে ডব্লিউ সাইন থিতা যেদিকে কাজ করছে, এফ কস থিতা সে তার বিপরীতে কাজ করছে। দ্যাট মিনস এফ ওয়ান বলটা তার বিপরীতে কাজ করছে। তাই যদি হয়, বস্তুটা কি স্থির থাকবে নাকি নিচে পড়তে থাকবে? অবশ্যই বস্তুটা কিন্তু এখন স্থির থাকবে। তার মানে এই শর্ত অনুসারে আমি বলতে পারি ডব্লিউ সাইন থিতার জন্য বস্তুটা নিচে পড়ার চেষ্টা করছিল, বাট তাকে টেনে উপরের দিকে ঠেলে ধরে রেখেছে কে? এফ কস থিতা। তাহলে এফ কস থিতা এখানে আমাদের একটা বল হিসেবে কাজ করে, যেটা হচ্ছে এফ ওয়ান বল, যার জন্য আমাদের বস্তুটা আর এখানে স্লাইড করে নিচে পড়বে না। তাহলে যখন আমি কোনো একটা হেলানো তলকে অনুভূমিকভাবে একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণ দেব, ওই ত্বরণের জন্য আমাদের এই বস্তুটা কিন্তু নিচের দিকে পড়বে না। বাট আমি যদি এই হেলানো তলটাকে স্থির করে ফেলি, ঠিক তখনই কিন্তু আমাদের বস্তুটা নিচে পড়া শুরু করবে ডব্লিউ সাইন থিতার জন্য। যেহেতু আমাদের এখানে ডব্লিউ সাইন থিতার বিপরীত বল চলে এসেছে এফ ওয়ান বা এফ কস থিতা, তাই আমাদের এখানে বস্তুটা স্টেবল থাকবে বা স্থির থাকবে। কেন স্থির থাকবে? কারণ আমরা এখন বি পরিমাণ ত্বরণ আনত তলের মাধ্যমে এই এম ভরের বস্তুটার উপর অ্যাপ্লাই করেছি। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে
t.me/oidemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oidemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।